গুড মর্নিং। এই মুহূর্তে রয়েছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা। একটা দুর্ধর্ষ জায়গায় বেড়াতে যাচ্ছি। এর আগেও গিয়েছিলাম, মানে প্রায় 10 বছর আগে বেড়াতে গিয়েছিলাম। তো চলুন আজকে আমরা সেই জায়গায় পাড়ি দেবো। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে আন্দামান। এবারে আন্দামানের গন্তব্য আর একটু দূরে, মানে নর্থের দিকে একদম যাব। 5ই মার্চ ভোর 5টায় কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে চেপে বঙ্গোপসাগরের বুক চিরে ঠিক সকাল 7টাতেই পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে, যা এখন বিজয়াপুরাম নামে পরিচিত। এই পুরো আন্দামান সফরটি করছি আমরা আন্দামান ওশেন অ্যান্ড হিল কোম্পানির সঙ্গে। লাগেজ সংগ্রহ করেই এয়ারপোর্টের বাইরেই দেখা হয়ে গেল আমাদের ওশেন অ্যান্ড হিলের ড্রাইভার নির্মলের সঙ্গে। আর এখান থেকে শুরু হলো আমাদের আন্দামান অভিযান। আমাদের এই ট্যুরটি ছিল 8 রাত 9 দিনের। পোর্ট ব্লেয়ারে পৌঁছে সোজা চলে গেলাম হোটেল এমকে রেসিডেন্সিতে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই প্ল্যান করলাম আজই যাব রস আইল্যান্ড। প্রথম দিনের প্ল্যান ছিল রস আইল্যান্ড, সেলুলার জেল পরিদর্শন এবং লাইট অ্যান্ড সাউন্ড শো। স্কুটি নিয়ে রওনা দিলাম রস আইল্যান্ডের পথে। অবশেষে মেরিন পার্কে ঢুকে পড়লাম। এখান থেকে বোটিং করব, বোট নিয়ে চলে যাব রস আইল্যান্ড। যে রস আইল্যান্ড ছিল ইংরেজদের সদর দপ্তর। ইংরেজরা যখন এখানে এসেছিল আন্দামানের একটা দপ্তর বানিয়েছিল, সেটা রস আইল্যান্ড। এবং রস আইল্যান্ডে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা ছিল, সেইটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবং তার সঙ্গে নাকি ওখানে হরিণ এবং ময়ূর আছে, সেটা দেখতেই যাচ্ছি। আইল্যান্ডের বোটে টিকিট কেটে নিলাম 470 টাকা পার পারসন। প্রচণ্ড রোদ হয়ে গেছে, কিন্তু সমুদ্রের এই জলের সঙ্গে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আবার দিন জেটি বা রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে প্রতিদিন রস আইল্যান্ডের জন্য ফেরি ছাড়ে। সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। সকাল 8:30 থেকে দুপুর 3টে পর্যন্ত নিয়মিত নৌকা চলাচল করে এবং টিকিট জেটি বা অপারেটরের মাধ্যমে পাওয়া যায়। তবে বুধবার দ্বীপটি বন্ধ থাকে। নীল জলের বুক চিরে রস আইল্যান্ডের পথের যাত্রাটা ছিল সত্যি অসাধারণ। আন্দামানে পা রাখতেই চোখে পড়ল সেই অপার নীল সমুদ্র। সত্যি আমি আপ্লুত, বাকরুদ্ধ। সমুদ্রের ঢেউ কেটে যখন আমাদের বোট ধীরে ধীরে এগোচ্ছিল, চারপাশের সেই অপরূপ দৃশ্য আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে চোখ ফেরাতে পারছিলাম না। সমুদ্রের ঠান্ডা বাতাস আর নীল ঢেউ যেন আমাদের বোটটাকে আলতো করে এগিয়ে নিয়ে চলছিল। অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ডে, যা এখন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নামে পরিচিত। পা রাখতেই প্রথমেই চোখে পড়ল এক বিশাল সিংহালা হরিণ, যেন দ্বীপটি আমাদের স্বাগত জানাচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি আমি মেরিন পার্কে। অ্যাকচুয়ালি পোর্ট ব্লেয়ার থেকে মেরিন পার্কে আসতে 5 মিনিট সময় লাগবে স্কুটিতে, বা যদি অটোতে আসেন ওই রকম 5-10 মিনিট সময় লাগবে। তারপরে আপনি এই মেরিন পার্ক থেকে একটা বোট নিয়ে সিঙ্গেল পার্সনের জন্য 470 টাকা করে লাগছে। আগে নাম ছিল রস আইল্যান্ড, কিন্তু এখন নাম হয়েছে
নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। খুব সুন্দর জায়গা, একটা শান্ত, এত সুন্দর একটা পরিবেশ। রোদের জোর আছে কিন্তু এখানে গাছ আছে প্রচুর, সেই জন্য একটা শীতল বাতাস কিন্তু সবসময় বইছে। আর অ্যাডিড শুধু হরিণ দেখুন, কত হরিণ, অসংখ্য হরিণ। এইরকম হরিণ আগে কোথাও দেখিনি। একটা চোখে দারুণ লাগবে, আমার তো দারুণ লাগছে, মনে হচ্ছে অনেকক্ষণ কাটাই এই হরিণের সংসারে। এত বড় হরিণের সংসারে আসতে ভালো লাগবে তো। এবং নিরিবিলি পরিবেশ, সমুদ্রটাও সুন্দর, তাই জন্য তারা এই জায়গাটাকে বেছে নিয়েছিল। আর তারা এনেছিল কিছু সংখ্যক হরিণকে এখানে। আজ সেই হরিণ বাড়তে বাড়তে কোন জায়গায় এসে পৌঁছেছে দেখুন। আর এইটা দেখুন, সেই ধ্বংসস্তূপটা, হেডকোয়ার্টার্স অফ ব্রিটিশ। এখানে আজও দেখা যায় ব্রিটিশ আমলের ধ্বংসাবশেষ। গির্জা, বেকারি, বলরুম, অফিস বিল্ডিং, যেগুলো এখন বিশাল গাছের শিকড়ে ঢাকা পড়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে পুরনো সুইমিং পুল। এরকম তার ব্যাপারটা ছিল। তারপরে এই জায়গাটা হচ্ছে ওয়াটার ডিস্টিলিং প্ল্যান্ট। এইখানেও যে প্রোগ্রামগুলো ছিল করা হতো, সেইগুলো এখানে বোর্ড দিয়ে নোটেশন করে দিয়েছে। পাওয়ার হাউস, এরকম, এটা ছিল পাওয়ার হাউস। ওই দেখুন বেকারি, ওইটা। চলুন হরিণগুলোকে চারিদিকে খেলতে দেখতে আপনার দারুণ লাগবে। এর মধ্যে রয়েছে সাবঅর্ডিনেটস ক্লাব। এবং ক্লাব হাউস, ব্রিটিশ আমলে জুনিয়র অফিসারদের আড্ডা ও বিনোদনের অন্যতম কেন্দ্র। আজকে শুধু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। এই যে একসময় ছিল, দারুণ জাঁকজমক দেখে বোঝা যাচ্ছে। কনস্ট্রাকশন, ময়ূরগুলো ডাকছে অনেকটা, মানে আপনার অনেকটা এরিয়া জুড়ে আছে। এটা দেখতে দেখতে আপনার কমসে কম ঘন্টা 3 লাগবে। সেলুলার জেল অর্থাৎ কালা পানি, ব্রিটিশ আমলের এক কুখ্যাত কারাগার। এরপর আমরা সোজা চলে এলাম এইখানে। এই মুহূর্তে চলে এসেছি সেলুলার জেলের সামনে। এই বিখ্যাত সেলুলার জেল। প্রথমে টিকিট কাটতে হবে, যেখানে প্রবেশের জন্য এন্ট্রি ফি মাত্র 30 টাকা। টিকিট কেটে নিল, টিকিট নিল 30 টাকা। এই জায়গাতে এসেছিলাম প্রায় 10 বছর আগে। সেই জায়গায় আবার এন্ট্রি করলাম। তো চলুন বাঁ দিক থেকে শুরু করা যাক। এটা হচ্ছে লেফট সাইড, এই সেই বিল্ডিং। অকথ্য অত্যাচার হয়েছিল এই বিল্ডিংয়ের মধ্যে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু ইতিহাসের সেই মর্মান্তিক ঘটনাগুলো মনে করলে এবং সেইগুলো ভাবলে এত ঘৃণা সঞ্চার হয় ইংরেজদের প্রতি। তো যাই হোক, বীর দেশপ্রেমিকরা জীবনের পরোয়া না করে দেশের জন্য প্রাণ দিয়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।
মোটামুটি এটা 4টে পর্যন্ত খোলা থাকে। 30 টাকা পার ক্যান্ডিডেট ভিজিট নেয়। আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আলাদা, ওটা আমাদের ট্যুর অপারেটর টিকিট কেটে রেখেছে অনলাইনে, ওটা আমাদের প্রোভাইড করবে। চলুন এক এক করে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব দেখি। 7টি উইং বিশিষ্ট 3 তলা এই বিশাল ভবনে ছিল মোট 696টি ছোট্ট আলাদা কক্ষ, যেখানে বন্দীদের সম্পূর্ণ একাকী করে রাখা হতো। এর মূল উদ্দেশ্য ছিল ভারতীয় বিপ্লবী ও রাজনৈতিক বন্দীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে মানসিকভাবে ভেঙে ফেলা। আর আজও এই জেল সেই ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সত্যি এই যে জেল, ভাবুন এইটুকু তার দরজা, এইরকম একটা ছোট্ট কুঠির মধ্যে বন্দি করে রাখা হতো এবং বন্দিদের পালানোর কোনো উপায় ছিল না। এবং এমনভাবে এই হাসপাতালটা ছিল, দেখুন এই যে এখানে যদি বন্ধ করা হয়, যে বন্ধ করা হলো, এবং তার যে হাসপাতালটা, অর্থাৎ এখান দিয়ে ও হাত বাড়িয়েও খুলতে পারবে না। ব্যাপারটা এইরকমভাবেই এটা বানানো হয়েছিল। তো একটা খুব গভীর ষড়যন্ত্র হয়েছিল। ভারতীয়দের যারা দেশপ্রেম ছিল, দেশের জন্য লড়াই করছিল, তাদেরকে যেন একদম দুর্মুষ করে দেওয়া হয়, তারা জীবনে যেন আর কোনো প্রতিরোধ বা কোনো ইংরেজদের বিরুদ্ধে লড়াই না করতে পারে, তারই জন্য এই রকম একটা প্রচেষ্টা। বিশাল জেল বানিয়েছিল এবং ভারতীয়দের এই নির্বাসন দেওয়ার জন্য এই জায়গাটাকে ইংরেজরা বেছে নিয়েছিল। তো এই কনস্ট্রাকশনটা, যে বিল্ডিংটা করা হয়েছিল, প্রচণ্ড কংক্রিট কনস্ট্রাকশন, কোনো কয়েদির ক্ষমতা ছিল না এই জেল ভেঙে বেরোনোর। তারপরে থাকতো অকথ্য অত্যাচার, হাড় ভাঙা খাটুনি, খেতে না দেওয়া, বিনা দোষে পানিশমেন্ট, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইভাবে দুর্মুষ করেও ভারতীয়দের আটকে রাখা যায়নি। স্বাধীনতা আমরা অর্জন করেছি এই বীর দেশপ্রেমিকদের জন্য। তো যাই হোক, আমরা সমস্তটা দেখে নিলাম। এই বিশাল জেলের যে কর্মকাণ্ড চলতো ওই সময়, তা ইতিহাস বহন করে চলেছে। চলো নেক্সট প্রোগ্রামের দিকে যেতে হবে। তবে আজকের লাইট অ্যান্ড সাউন্ডটা অবশ্যই দেখব। লাইট অ্যান্ড সাউন্ড দেখা অবশ্যই উচিত। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটি সাধারণত সন্ধ্যে 6টা থেকে শুরু হয়। এই শোতে উন্নত লেজার লাইট ও সাউন্ডের মাধ্যমে ব্রিটিশ আমলের স্বাধীনতা সংগ্রামীদের ওপর হওয়া অত্যাচারের ইতিহাস অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়। কাছেই অবস্থিত মৎস্য জাদুঘরে 350টিরও বেশি সামুদ্রিক প্রজাতি, জীবন্ত প্রবাল, হাঙর ইত্যাদি প্রদর্শিত হয়, যা আন্দামানের সামুদ্রিক জীবনের এক অনন্য ঝলক। এছাড়াও পোর্ট ব্লেয়ারে রামকৃষ্ণ মিশনের একটি শাখা রয়েছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। এই পর্বটি এখানেই শেষ করছি। পরের পর্বে থাকছে বারাটান যাওয়ার পথ, স্পিড বোটে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে ন্যাচারাল কেভ দেখার অসাধারণ অভিজ্ঞতা। আরও রোমাঞ্চকর মুহূর্ত দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।